শাকিল ভাইয়া যেহেতু বিজনেসম্যান, তারিকুল চৌধুরীর সাথে বিজনেস পার্টনারও ছিল, সেহেতু উনি ভালোই সামলাতে পারবে। সব জানাশোনা ওনার। কি হলো? কি জিজ্ঞেস করলাম? বলেছি শাকিল ভাইয়া সামলাক, আমার কোনো অসুবিধা নেই। তোমার বাপের বিজনেস শাকিল কেন সামলাবে? উনি ছাড়া সামলানোর মতো আছে কি? তুমি সামলাবে? কখনোই না। ওনার সম্পত্তির উপর আমার কোনো ইন্টারেস্ট নেই। তরিকুলের বেটি বি প্র্যাকটিক্যাল, ও স্বীকার করতে পারবে না। তারই মেয়ে তুমি। তার সকল কিছুর উপর আমার অধিকার আছে। পরে ছেলের হাতে সব তুলে দেওয়া মোটেও ভালো কাজ নয়। নিজে অধিকার নিজে আয়ত্ত রাখতে শেখো। হেলাফেলা করো না। এই পৃথিবীতে টাকা যত আছে যার, পৃথিবীতে রাজত্ব করার ক্ষমতা আছে তার। তোমার বাপের কোম্পানি থেকে আমি আমার হাত সরিয়ে নিয়েছে। এখন প্রতিদ্বন্দ্বী আমরা। শাকিল সামলাতে পারবে না দুই ব্যবসাকে একসাথে। তুমি কি হাল ধরো, আমি সাহায্য করব তোমায়। ডুবে যাক, তারপরও আমি হাত দেব না ওখানে। আর আপনারা না বিজনেস পার্টনার ছিলেন, প্রতিদ্বন্দ্ব হলেন কেন? আমি করেছি তাই। তাছাড়া তুমি তো বিজনেস সামলাতেও পারবে। এতদিনে আমি অ্যাজওয়ান বেশ ভালোই বানিয়েছি তোমার বিজনেসে। আমাদের অফিসে না থেকে নিজের বাপের বিজনেসটাকে নতুন রূপে নতুনভাবে পরিচয় করাও। নিজের আলাদা নাম যত কামাও, আমি অ্যাজওয়ান আছি তোমার আগে পিছে, পাটায় ব্যাংক টু ব্যাংক বলার জন্য। আপনি আমার পছায় থাকেন আর মাথায় থাকেন, আমি বিজনেস সামলাতে পারবো না, আমার এত সময় নেই। এজন অবাক হওয়ার ভান করে বলল, সিরিয়াসলি তোমার সময় নেই বলছো? সারাদিন তো ফ্রি থাকো। আর গিয়ে দেখো শাকিল তোমাকে বিজনেসের বাকিটা সামলাতে দেয় কিনা। কেন দিবে না? আমি ইচ্ছে পোষণ করলে ভাইয়া না করার কি? ইচ্ছে পোষণ করে দেখো তাহলে। আসছে এখন। কোথায় যাচ্ছেন? আজ তবারক রান্না করা হচ্ছে তরিকুলে বেটি। গিয়ে একটু লবণ টেস্ট করে আসি। তুমি খাবা? পলিথিনে করে নিয়ে আসবো? দরকার নেই। ওকে তাহলে আসছি। টাটা, আই লাভ ইউ। এজোয়ান চলে গেল। মাহি ভাবতে লাগলো এজোয়ানের বলা কথাগুলো। ভাইয়া কি না করবে মাহি বিজনেস সামলাতে চাইলে? কিন্তু না কেন করবে? এজোয়ান রমনায় এসে দেখলো খিচুড়ি রান্না শেষ, মুরগি দিয়ে রান্না করা হয়েছে। এজোয়ানকে দেখে ছেলে পেলে লম্বা করে সালাম দিল। এজোয়ান সালাম শুনে বিড়বিড় করে বলল, শালা বেটাদা, জীবনে বাপ মারে দেশটা সালাম আর নেতা ফেটাতে সালামের উপর বসিয়ে রাখিস, গোলামের জাত। লোকজন ওয়ান টাইম প্লেট হাতে নিয়ে এগিয়ে আসতেছে খিচুড়ি নিতে। ছেলে পেলে এজওয়ানকে বলল, ভাই আপনার হাত দিয়ে দেন খিচুড়ি। এজওয়ান পাতিলের সামনে দাঁড়ালো। সবার থালায় দিল খিচুড়ি। 2 পাতিল রান্না করা হয়েছিল। আল্লাহর রহমতে মনে হলো ঢাকার সব আখাইরা চলে আসছে খেতে। পাতিলে একটুখানি ছিল খিচুড়ি। একজনকে দিয়ে দেওয়ার পর যখন সামনে আরেকটা প্লেট হাজির হলো, তখন এজওয়ান সামনে না তাকিয়ে বলে, খিচুড়ি শেষ, আর নেই, বাসায় গিয়ে রেঁধে খান এখন। কথাটা এজওয়ান শেষ করতেই সামনে থাকা ব্যক্তিটি বলে উঠল, কেমন খিচুড়ি রাঁধছেন যে দিতে না দিতে শেষ হইয়া গেল। আর শেষ হলো তো হলো আমার বেলাতেই। এজওয়ান মাথা তুলে তাকালো। এক পুরুষ দাঁড়িয়ে আছে। এজওয়ানের চেনা চেনা লাগলো, কোথায় যেন দেখেছিল। আপনার কপাল খারাপ, তাই আপনি আসতেই শেষ হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আপনার কি এত চেনা চেনা লাগছে কেন? লোকটা চেনা চেনা লাগছে এজওয়ানকে। ভাবলো কই দেখেছে। একটু ভাবতেই মনে পড়লো কদিন আগে চা খেতে এসেছিল তার দোকানে টাকা ছাড়া। আমার দোকানে চা খেতে আইছিলেন টাকা ছাড়া। আমি রশি দিয়া বাইন্দা রাখতে চাইছিলাম, মনে আছে? লোকটা এত জোরে বলছে যে সবাই কথাটা শুনে এজওয়ানের দিকে তাকালো। এজওয়ান পারছে না একটা চর মেরে বলতে, তোর গলার আওয়াজ কমা যাওরা। মনে পড়ছে? হ মামা হ, মনে পড়ছে। আপনার শরম কমলো না যে? যারে বাইন্দা রাখতে চাইছিলাম তার সবাই এসে খিচুড়ি খাইতে। খিচুড়ি তো দেন নাই, তাই শরম করতাছে না। নাই বলে তো দেই নাই। 27 তারিখে এসে খেয়ে আইয়েন, গরু দিয়ে রাখবে তখন। বোট দিমু না মিয়া আপনারে। সে দুঃখেই দেখেন আমি হাত পা ছুঁয়ে দিয়ে কিন্তু কাঁদবো। প্লিজ ভোট দেবেন আমাকে। আমি জিতলে কিন্তু উন্নতি হবে ঘরে ঘরে। উন্নয়ন লাগবে না ঘরে আমার।
লোকটা চলে গেল। বাশার সুলতান ফোন করে এজওয়ানকে পার্টি অফিসে আসতে বলল। তাদের দলের কিছু লোকের সাথে পরিচয় করিয়ে দিবে। পার্টি অফিসে বাশার সুলতান সোলেমান বসে আছে মিটিং টেবিলের সামনে। শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী আর দুর্যোগ প্রতিমন্ত্রী এসেছে। সোলেমানের সাথে সাপনেউলের সম্পর্ক অর্থমন্ত্রীর। সোলেমান মিটিংয়ে অর্থমন্ত্রীর কোনো কথাকে পাত্তা দিচ্ছেন না, এমন ভাবে এড়িয়ে যাচ্ছে যেন তার এই কক্ষে তার কোনো অস্তিত্ব নেই। একটা ফোন কল আসায় সোলেমান বাহিরে চলে যায়। অর্থমন্ত্রী কিরমির করতে লাগলেন। বাশার সুলতানের দিকে তাকিয়ে বললেন, তোমার ভাতিজা চরম লেভেলের একটা বেয়াদব, ঠেটা, অহংকারী। বাসার, এটাকে রাজনীতিতে আসতে দিয়েছো কেন? আমাদের সবার রাজনীতিকে হারাম বানিয়ে দিচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব তোমার ছোট ছেলেকে ঢুকিয়ে সুলেমানকে সরাও। বাশার সুলতান ভ্রু কুচকালো এমন কথা শুনে। এই জন রাজনীতিতে ঢুকলে আমাদের লাভ কোথায় সেটাই তো বুঝতেছি না। সুলেমানের মতো তো আর বেয়াদব না তোমার ছেলে। বাশার সুলতান হেসে উঠল। তার ছেলে নাকি বেয়াদব না? আচ্ছা দেখ, সাক্ষাৎ করার পর যেন এ ধারণা না বদলায়। এজওয়ান আসলো তার মিনিট দশেক পর। দরজা ঠেলে ভেতরে ঢুকে বাপ বয়স্ক লোকদের দেখে কিছুক্ষণ থা হয়ে গেল। তারপর মুখে হাসি ঝুলিয়ে চেয়ারে বসতে বসতে বলল, গুড ইভিনিং বয়স্কগণ। সবাই একে অপরের দিকে তাকালো। হোয়াট মিন্স বয়স্কগঞ্জ? শিক্ষামন্ত্রী বলল, বয়ক্লগঞ্জ মানে? বয়স্কগঞ্জ মানে বয়স্ক মানুষ। আপনি কি শিক্ষামন্ত্রী রাইট? এইটা মানেও আক্স করতে হয়। আপনি কি পাস? অনার্স পাস। দেশের শিক্ষামন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা যদি সামান্য অনার্স পাস হয়, তাহলে তো দেশের পোলাপান এমন বাজে রেজাল্ট করবেই তো। 33-এ পাস। সেই 33 মার্ক তুলতে এক একটা স্টুডেন্টের জামা কাপড় ভিজে যায়। অর্থমন্ত্রী শুধু দেখেই যাচ্ছে এজওয়ানকে। এই বেটা তো সোলেমানের থেকেও জাউরা আর বাচাল। কেমন ঠ্যাস মেরে মেরে কথা বলে। অর্থমন্ত্রী গলা ঝেড়ে বলল, সুলেমান তো নেক্সট নির্বাচনে শুনলাম আমাকে উচ্ছেদ করে মন্ত্রী হবে। তা তুমি কি এমপি পদে দাঁড়াবে নাকি ভাইয়ের জায়গায় বসবে? ঠিক নেই, কই দাঁড়াবো আর কই বসবো। তুমি চাইলে আমি তোমাকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে মন্ত্রী বানাতে পারি। বিনিময়ে তুমি শুধু আমাদের সাথে থাকবে, আমাদের হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলবে। এজওয়ান কফির মগে চুমুক বসিয়ে বলল, প্রধানমন্ত্রীর সাথে কথা বলে কি আমাকে প্রধানমন্ত্রী বানানো যায় না? তাহলে তো আমি আপনার সাথেই থাকতে পারি। একটু কথা বলে দেখুন তো আপনার সাথে। দয়া মায়া করে যদি আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়, তাহলে আমি ট্রাস্ট মি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। অর্থমন্ত্রী বিস্ময় হয়ে গেল এমন কথা শুনে। বেয়াদব ছেলে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। তুমি তো দেখছি তোমার ভাইয়ের চেয়েও বেশি বেয়াদব। এজন, কোন সাহসে প্রধানমন্ত্রী হতে চাও? কি যোগ্যতা আছে তোমার? আপনি যোগ্যতা ছাড়া যেভাবে অর্ধমন্ত্রী হলেন, তার চেয়ে বেশি যোগ্যতা আমার আছে। সেই হিসেবে তো আমি প্রধানমন্ত্রী হওয়ার কথা বলতেই পারি। আর রইল বেয়াদবদের কথা। আপনার ভাষ্যমতে আমি বেয়াদব, আমার ভাষ্যমতে আপনি বেয়াদব। আসুন তাহলে বেয়াদবে গ্লাস হয়ে দুজনে ভালো হয়ে যাই, আর কাঁধে কাঁধ মিলিয়ে বলি, জয় বাংলা, বঙ্গবন্ধুর লুঙ্গি সামলা, জয় শেখ হাসিনা, লজ্জায় বাসিনা। মন্ত্রী দুজন রাগে কাঁপতে লাগলো। পরের দিন মেহেরিন কলেজে আসতে ক্লাসে ঢুকে মেয়েগুলোর ফ্যাকাশে মুখ দেখে প্রথমে বুঝতে পারলো না কি হয়েছে। মেহেরিনকে তারা দেখা মাত্রই দৌড়ে এসে বলল, এই তুমি তোমার আঙ্কেলকে বলে দিয়েছো আমাদের কথা, তাই না? সেজন্য গতকাল সে ম্যারিড স্ট্যাটাস দিয়েছে। তুমি বলে দিতে সে বিবাহিত, তাহলে তো আমাদের মনটা এভাবে ভাঙতো না। মেহেরিন ফোনের দিকে তাকালো। সোলেমানের পেজখানা দেখা যাচ্ছে 24 ঘন্টাও হয়নি। এর মধ্যে 558,000 লাইক, 11K কমেন্ট আর 4K শেয়ার হয়ে গেছে। এখন তো জানলে তোমরা সে বিবাহিত। দিল টুট গই হামারা। বাই দ্য ওয়ে, তার বউকে অনেক সুন্দরী, তাই না? জানি না। দেখো নাই তোমার আন্টিকে তুমি? মেহেরিন বিরক্ত হলো। কি আন্টি আঙ্কেল লাগিয়ে রেখেছো তোমরা? সুলেমান সুলতান আবার আঙ্কেল লাগতে যাবে কেন? মামা চাচাকে তো ইংরেজিতে আঙ্কেলই বলে। তোমরা এক একজন পুরো পাগল হয়ে গেছো, সেটা জানো? সুলেমান সুলতান না আমার আঙ্কেল লাগে আর না আমার মামা চাচা। তাহলে কি লাগে? ভাই। কিন্তু ভাই হলে মাই গার্ল বললো কেন? মাই সিস্টারই তো বলতে পারতো। আমি বলছি আমি তার কি লাগি? কথাটা বলতে বলতে সোলেমান ক্লাসে ঢুকলো। মেয়েগুলো চমকে উঠলো। সোলেমানের হাতে আজ বাঁশের কুঞ্চি আছে। মারবে নাকি? হায় হায়, ভাইকে আঙ্কেল বানিয়ে ফেলছিল।
সোলেমান মেয়েগুলোর দিকে একবার তাকালো, চোয়াল তার শক্ত হয়ে আছে। আমার বিষয় জানার খুব আগ্রহ তোমাদের, তাই না? ওকে, পড়াটা আগে শেষ করি, তারপর আগ্রহ মেটাচ্ছি। সোলেমান খুব কঠিন কঠিন টপিক থেকে প্রশ্ন করলো। দুই একজন পারলো, বাকি সবাইকে যারা পারলো না তাদের কান ধরে দাঁড় করালো। গতকাল তোমাদের মধ্যে কার আমাকে মিসেস মেহেরিন সুলতানার বাবা সমতুল্য মামা চাচা আঙ্কেল বানিয়েছিস? কথাটা এত ভয়ঙ্কর গলায় বলল যে মেয়েগুলো আপনা আপনি হাত উঁচু করলো। সোলেমান শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, বাপ ডাক আমাকে তোরা, বল আমি তোদের বাবা সমতুল্য মামা চাচা? মেয়েগুলো চমকে উঠলো এমন কথা শুনে। বাবা বলবে তারা সোলেমান সুলতানকে নো। সোলেমান ওদের চুপ থাকতে দেখে বলল, কিছু বলছি কিন্তু আমি রেসপন্স না পেলে সব কটা কিন্তু মাঠে নিয়ে গিয়ে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। করবো সেটা? মেয়েগুলো দুদিকে মাথা নাড়ালো। তাহলে বল। ক্রাশের মুখে একেই তুই ডাক শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছা করছিল ওদের। এখন নাকি জোর করিয়ে বাপ ডাকাবে। আপনি আমাদের বাপ সমতুল্য মামা চাচার মতো। মনে থাকবে? আর জ্বালাবি তোরা মেহেরিনকে? না, আর জ্বালাবো না আপনার বোনকে। সোলেমান কঞ্চি দিয়ে জোরে কষে একটা বাড়ি মারলো বেঞ্চে, তারপর দাঁত চেপে বলল, ছাগলের দল, এখন আমার বোন বলিস কেন? বউ হয় বউ, নেওয়াজ সলমান সুলতানের একমাত্র বউ। এমন ভুল দ্বিতীয়বার করলে সব কটাকে কলেজ থেকে বের করে দেব, মূর্খ জাতি। ক্লাসের সবাই যেন আকাশ থেকে পড়লো। মেহরিন সোলেমান সুলতানের বউ, এই পিচ্চি মেয়ে তার বউ। সবাই ঘাড় ঘুরিয়ে তাকালো মেহরিনের দিকে। মুখ দেখেনি এখনো তারা কেউ মেহরিনের। দেখতে চায় কত সুন্দরী বউ বিয়ে করেছে সোলেমান সুলতান। এদিকে তারা মেহরিনের সেম বয়সী হয়ে সোলেমান সুলতানের বউ হতে পারবে, বাট মেহরিনকে মানতে পারছে না। তাদের কাছে পিচ্চি মনে হচ্ছে। বাতাসি দিনগুলো একটু স্বস্তিরই যাচ্ছে, কোনো কিছুর কষ্ট হচ্ছে না। ইয়াসিন দুপুরের দিকে জিজ্ঞাসা করলো সেদিন পড়াশোনা করতে চায় কিনা বাতাসি জানালো সে পড়তে চায়, অন্তত এসএসসি পাসটা করতে চায়, তাহলে নিজের জন্য কিছুটা হলেও কিছু করতে পারবে। ইয়াসিন ঢাকায় একটা হাই স্কুলে বাতাসিকে ভর্তি করিয়ে দিয়েছে। নীলক্ষেত থেকে বই খাতা কিনে দিয়েছে। বাতাসি আর্টসের স্টুডেন্ট, ইয়াসিন ছিল সায়েন্সের স্টুডেন্ট। আর্টস সম্পর্কে তেমন ধারণা নেই তার। বাতাসি যেহেতু পড়াশোনায় পিছিয়ে গেছে সেজন্য সে বাতাসির জন্য টিচার রাখলো। কোচিং সেন্টারে গিয়ে পড়তে হবে। সকাল 8টা থেকে 2টা অবধি স্কুলের ক্লাস, তারপর 4 থেকে 6টা অবধি কোচিং। স্কুল ছুটির পর বাতাসি বাসায় এসে গোসল করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর যায় কোচিং করতে। কোচিং শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। ইয়াসিন কখনো আসে তো কখনো আসে না, হয়তো সময় হয় না আসার বা ইচ্ছে হয় না আসার। বাতাসি তখন একা একা এসে অন্ধকার পথ হেঁটে বাসায় আসে। চলতি পথে হয়তো ইয়াসিন বাতাসির সাময়িক সময়ের জন্য মাঝে মধ্যে সহচরী হয়, কিন্তু বাতাসির এই দীর্ঘ লম্বা পথটা যে বাতাসিকে একাই পার করতে হবে। ইয়াসিনের কাছে প্রত্যাশার চেয়ে অনেক বেশি কিছুই পেল বাতাসি কয়দিনে। কৃতজ্ঞ থাকবে সারা জীবন। আর হ্যাঁ, সেই কৃতজ্ঞতা বাতাসি অবশ্যই পূরণ করবে ইয়াসিনকে এই যন্ত্রণাদায়ক সেকলে বাধা নামক বিয়েটা থেকে পুরোপুরিভাবে মুক্তি দিয়ে। পরন্ত এক স্নিগ্ধ বিকেল, রোদের হালকা ঝিলিমিলি আছে। ঠান্ডার প্রকোপটা একটু বেড়েছে রাজধানীতে। উর্মির ভীষণ গরুর ভুড়ি খেতে ইচ্ছা করছে, সেজন্য ইব্রাহিমকে ফোন করে বলল আসার পথে যেন গরুর ভুড়ি নিয়ে আসে। বেচারা ইব্রাহিম ছিল মিছিলের সামনে। চারিদিকে শোরগোলের আওয়াজ এসে শুনতে পেল। বউ তাকে চুরি আনতে বলেছে, তাই বলেছে, আচ্ছা ফেরার পথে নিয়ে আসবো, এখন ব্যস্ত আছি, মিছিল হচ্ছে, পরে ফোন করছি, সাবধানে থেকো। কথাগুলো বলে ইব্রাহিম ফোন কেটে দেয়। উর্মির পাশেই ছিল মেহেরিন। মেয়েটা যা বলে ইব্রাহিম পাশা তাই করে। খুব ভালোবাসে পাশা উর্মিকে। মেহেরিন জিজ্ঞাসা করলো, ভাই খুব ভালোবাসে তাই না? কখনো তার মুখে না শুনি না তোকে নিয়ে। উর্মি উপর নিচ মাথা নাড়াল। আমি ছাড়া যে ওনার কেউ নেই। ওনার আব্বা আম্মা মারা গেছে শুনেছি। ওনার কি কোনো আত্মীয় স্বজনও নেই? না, তুর্কিতে হয়তো কেউ নেই, থাকলে তো বলতো। ও, সুলতান সাহেব নিয়ে গিয়েছিল তো তুর্কিতে গত বছর, ভীষণ সুন্দর। তুই তো তাহলে যেতেই পারিস, তোর শ্বশুরবাড়ি তো ওখানেই। হ্যাঁ, বাবু হওয়ার পর বেড়াতে নিয়ে যাবে বলেছে। তাহলে আসুক বাবুটা, আদর করবো অনেক। তুই বাচ্চা নিবি কবে মেহু? 2 বছর তো হতে চললো, একেবারে অ্যাডমিশন শেষে বাচ্চা নিবি নাকি? চেষ্টা করছি রে, আর বাকিটা আল্লাহ ভরসা। কথাটা শুনে উর্মি আনন্দে মেহেরিনকে জড়িয়ে ধরে বলল, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যেন সুখবর শুনতে পারি। মেহেরিন স্মিত হাসলো। মেহেরিনও এই সুখবরটা অতি শীঘ্রই শুনতে চায়। মেয়েদের পূর্ণতা দুয়ে, এক সুদর্শন দায়িত্বশীল স্বামীতে আর 2 মা ডাকে। এই যে একটা ছোট্ট প্রাণ মেহেরিনকে মামা করে ডাকবে আধো আধো গলায়। ডাকটা নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুমধুর ডাক হবে। মেহেরিন মুগ্ধ হয়ে শুনবে। তার নরম তুলতুলে ছোট হাতটা ধরে হাঁটবে, সারাটা দিন আগলে রাখবে, খুনসুটি করবে, খুব খুব আদর ভালোবাসা দিবে তাকে, একটুও কষ্ট পেতে দিবে না। টুকটাক বেশ অনেক কথাই হলো উর্মির সাথে মেহেরিনের। কথা তালে তালে উর্মি জানালো ইব্রাহিম
পাশার জীবনে উর্মি প্রথম নারী যাকে পাশা ভালোবেসেছে। উর্মিও এও জিজ্ঞাসা করলো মেহরিনকে, মেহরিনও কি সোলেমান সুলতানের জীবনের প্রথম নারী? মেহরিন চুপ হয়ে যায় সেই কথার বিপরীতে। সে জানে না এটার উত্তর। শখের পুরুষের জীবনে ভালোবাসার প্রথম নারী হওয়া ব্লেসিং, তার চেয়ে বেশি ব্লেসিং শেষ নারী হওয়া। আর যে দুটো একসাথে হয় তার জীবন বোধহয় সবচেয়ে ভাগ্যবতী। মেহরিনের জীবনে তো সোলেমান প্রথম এবং শেষ পুরুষ। নিশ্চয়ই সোলেমান সুলতান ভাগ্যবান, কিন্তু সোলেমানের জীবনে কি মেহরিনও প্রথম আর শেষ নারী? জিজ্ঞাসা করতেও তো কেমন অস্বস্তি হয়। কেউ থেকে থাকলে সুলতান সাহেবের কি উচিত না নিজে থেকে মেহরিনকে জানানোর? আর না জানালেও তো বলা উচিত, আর না থাকলেও তো বলা উচিত। মেহরিন খোলা বই হয়ে ধরা দেয় তাকে, অথচ সুলতান সাহেব সৃজনশীল প্রশ্নের ঘ নং প্রশ্নের উত্তরের মতো হিজিবিজি, স্পষ্ট না এলোমেলো। সোলেমানের সম্পর্কে আদৌ কি কিছু জানে মেহরিন? না, কিছুই তো জানে না। একদিন জিজ্ঞাসা করতে হবে কথাটা। সেদিনও অপরিচিত এক নারী জিজ্ঞাসা করলো, আজ আবার উর্মিও জিজ্ঞাসা করলো। আচ্ছা, যদি শুনে মেহরিন তার জীবনের প্রথম নারী না, তখন মেহরিনের অনুভূতি কেমন হবে? একটু কাঁদবে? না কাঁদলেও মন যে খুব খারাপ হয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সন্ধ্যার পর ইব্রাহিম বাড়ি আসলো, হাতে আছে একটা মিনি সাইজের বক্স। মেহরিন আর মাহি তখন বসার ঘরে বসেছিল। মাহি পাশার হাতে এমন বক্স দেখে জিজ্ঞাসা করলো, বক্সে কি আছে? ইব্রাহিম হাঁটা থামিয়ে দিয়ে মাথা চুলকে বলল, চুরি আছে, উর্মি আনতে বলেছিল। মেহরিন ভ্রু কুচকাল। চুরি? উর্মি চুরি আনতে বলেছিল? কখন বলল? ইব্রাহিম চলে গেল। ইব্রাহিম পরপর এজওয়ান আর সোলেমানও বাসায় আসলো। সোলেমান রুমে যাওয়ার সময় মেহরিনকে আসতে বলল। মেহরিন চলে গেল। এজওয়ান গিয়ে মাহির কোলে মাথায় দিয়ে সোফায় শুয়ে পড়ল। মাহি ছিটকে উঠল, সরে যেতে যেতে বলল, শোয়ার আর জায়গা নেই, আমার কোলে এসেই শুতে হবে? এজওয়ান আরও ঠেসে শুয়ে পড়ল। মাথা ব্যথা করছে তরিকুলের বেটি? তো মলম লাগান। লাগিয়ে দাও। সত্যি কথা, মাথা ব্যথা করছে। গোলামের জাত, গোলামুর গলায় আওয়াজ তো না যেন বুলেট। মনটা চাইছিল গরম পানি ঢেলে দেই ওদের শরীরে। একদিনেই এই অবস্থা? তাহলে আরও কত দিন তো পড়েই আছে সামনে। রাজনীতি আপনাকে দিয়ে হবে না। আই এগ্রি উইথ ইউ তরিকুলের বেটি। এখন মাথাটা টিপে দাও। মাহি বা হাত দিয়ে টিপে দিতে লাগলো এজওয়ানের মাথা। ইয়াসিন একমাত্র প্রয়োজন ছাড়া তেমন একটা কথা বলে না। বাতাসির সাথে কথা বলে একমাত্র বাতাসির কিছু লাগবে কিনা সেই সময়। সেই সকালে বের হওয়ার আসে রাত 12টা কি 1টা বাজে। বাতাসি ভাত বেড়ে বসে অপেক্ষা করে। অপেক্ষা করতে করতে কখনো ঘুমিয়েও পড়ে। ইয়াসিন হয় খাবার খেয়ে চলে যায় রুমে, আর তা না হলে সরাসরি রুমে চলে আসে। বাতাসি সকালে উঠে আবিষ্কার করে নিজেকে খাবার টেবিলে। সামনে থাকে কখনো এঁটো প্লেট, না হয় ঢাকা পড়া খাবার। বাতাসি নিশ্চুপ ঘরে চলে আসে। ইয়াসিন আজ অনেক দিন পর ক্লাবে আসে। সারাদিন চায়ের দোকানে আর বসে থাকতে ভালো লাগছে না। সোলেমান ইয়াসিনকে দেখা মাত্রই বলে ওঠে, কিরে আসলি তাহলে অবশেষে? রেগে না হয় বলেছিলাম 1 সপ্তাহের সামনে আসবি না, সেই জন্য সত্যি সত্যি সামনে আসবি না? প্রত্যুত্তরে ইয়াসিন নিশ্চুপ থাকে। সময়ের অভাবে সেভাবে ইয়াসিনের বিষয়ে খোঁজখবর রাখতে পারেনি। তবে শুনেছি ইয়াসিন ঢাকায় ছিল না, কদিন বাড়ি গিয়েছিল। তাহলে সোলেমান ইয়াসমিন বেগমের কথা মনে পড়ল। বাড়ি গিয়েছিলি? খালার শরীর কেমন এখন? অনেক দিন হলেও কথা হচ্ছে না, নাকি তোকে নিয়ে টেনশন করে শরীরে 12টা বাজাচ্ছে? ইয়াসিন নিশ্চুপ। সোলেমান ফের জিজ্ঞাসা করল, খালা বকেছে নাকি? তাহলে তো বেশ করেছে। কথা শুনিস না কেন? মা থাকতে মায়ের মূল্যায়ন করতে শিখে ইয়াসিন। একবার হারিয়ে গেলে ফিরে পাওয়া অসম্ভব। খুব কি বকেছে? আচ্ছা, আমি খালার সাথে কথা বলবো। এবার তো কথা বল। কথাটা শেষ করে সোলেমান এগিয়ে আসে। ইয়াসিনের বাহুতে হাত রাখতে ইয়াসিন হু হু করে কেঁদে ওঠে। সোলেমান হকচকিয়ে যায়। এই বোকা, কাঁদছিস কেন? আরে বললাম তো খালার সাথে কথা বলবো আমি। আম্মা, আচ্ছা আমার নাই ভাই। আম্মা আমার উপর রাগ করে চলে গেছে। আমি এতিম হয়ে গেছি ভাই, আমার আর কেউ নেই। সোলেমানের কানে বাজতে লাগলো আম্মার নাই ভাই। চোখের সামনে সহসা ভেসে উঠল ইয়াসমিন বেগমের হাস্যোজ্জ্বল মুখটা। শেষবার গিয়েছিল কয়েক বছর আগে। ছেলের চেয়েও বেশি ভালোবাসতেন সেই মানুষটা আর নেই। মানতে অসুবিধা হচ্ছে। পুরো শরীর কেমন অবশ্যই আসলো। কোনো রকমে জিজ্ঞাসা করলো, কি করে হলো এসব? কবে হলো? আমাকে জানাসনি কেন? ইয়াসিন সব খুলে বলল। সবটা শুনে থ হয়ে গেল সোলেমান। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না, শুধু জিজ্ঞাসা করলো, বাতাসের কি করেছিস তুই? আছে, সাথেই আছে, আমার নিয়ে এসেছি। সোলেমান নিশ্চুপ হয়ে গেল। আকস্মিক প্যান্টের পকেটে থাকা ফোনটা বেজে ওঠায় সোলেমান রিসিভ করলো। আজ বিকেলে মন্ত্রিসভায় একটা বৈঠক আছে। সোলেমানকে ঠিক সময়ে চলে আসতে বলল।
সোলেমান হাত ঘড়িতে সময় দেখলো, মিটিং শুরু হতে বেশি সময় নেই। সোলেমান ইয়াসিনকে সামলে বাসায় পাঠিয়ে দিয়ে চলে গেল। সন্ধ্যার পর ইয়াসিন বাসায় আসে। বাতাসি কোচিং শেষ করে এখনো ফিরেনি, সেজন্য আবার হাঁটা ধরলো কোচিংয়ের দিকে। বাতাসি কাঁধে ব্যাগ চাপিয়ে বাড়ির দিকে আসছিল হেঁটে। রাস্তায় ইয়াসিনের সাথে দেখা হলো। দুজনেই হাঁটছে, কারো মুখে কোনো শব্দ নেই। বাতাসি আর চোখে বারবার তাকাচ্ছে, কেমন থমথমে মুখ তার। বাসায় আসার পর বাতাসি ইতস্তত করে বলল, শুনুন। ইয়াসিন তখন গ্লাসে পানি ঢালছিল। আপনার আম্মার সাথে আমার কথা বলিয়ে দিবেন? সেদিন ফোন দিয়েছিলাম, ধরেনি। উনি কি রেগে আছেন আমার উপর? ইয়াসিন পানিটা খেতে গিয়েও আর খেতে পারলো না, শব্দ করে রাখলো টেবিলে। বাতাসে কিঞ্চিত কেঁপে উঠল। ইয়াসিন রুমে যেতে যেতে বলে গেল, আর কোনোদিন রিসিভ করবে না আম্মা তোমার ফোন। বাতাসি এই কথা শুনে নির্নিমেষ চোখে চেয়ে রইল ইয়াসিনের যাওয়ার পানে। কোনোদিনও ও ফোন ধরবে না? কেন ফোন ধরবে না? বাতাসি কোনো ভুল করেছে? কষ্ট দিয়ে ফেলেছে অজান্তে? বাতাসি খুঁজতে লাগলো তার ভুল, মনে পড়ছে না তো। বাতাসি ইয়াসিনের রুমের দরজার বাইরে আবার জিজ্ঞাসা করলো ইয়াসিনকে, আমার কোনোদিন আমায় ফোন রিপিট আমার কোনোদিন আমার ফোন ধরবে না কেন? আপনার আম্মাকে আমি খুব ভালোবাসি, একটু বলবেন আমার সাথে কথা বলতে? ইয়াসিন ফ্লোরে বসে আছে বিছানায় পিঠ থেকে, এক পায়ের হাঁটুতে হাত ঠেকে। বাতাসির কথা শুনে ইশারায় বলল, এদিকে আসো। বাতাসি এলোমেলো পায়ে রুমে ঢুকলো। ইয়াসিন বলল, বসো। বাতাসি ইয়াসিনের পাশাপাশি বসলো। ইয়াসিন বাতাসের দিকে ঘাড় বেঁকিয়ে তাকিয়ে বলল, কাঁদবে না, ঠিক আছে? বাতাসের বুকটা ধক করে উঠল। কাঁদবে না মানে? কাঁদার কোন কথা বলবে ইয়াসিন? ডিভোর্স দিয়ে দিবে? বাতাসি কিছু বলল না। আমার নেই, বাতাসি চলে গেছে না ফেরার দেশে। কথাটা যেন ধারালো ফলার বর্ষার মতো এসে বিঁধল বাতাসের বুকে। মুহূর্তেই চোখ ঘোলাটে হয়ে আসলো। পলক ঝাপটাতেই গাল বেয়ে পড়তে লাগলো সেই অবাধ্য জলগুলো। বাতাসিকে ভালোবাসার মানুষগুলোকে আল্লাহ এত তাড়াতাড়ি কেন নিয়ে যায়? বাতাসিকে সহ্য করতে পারে না বোধ হয়, সেজন্য এভাবে সাজা দেয় তাকে। না নিয়ে তার ভালোবাসার মানুষগুলোকে কেড়ে নিয়ে। বাতাসি শব্দ করে কেঁদে উঠল। শেষবারের জন্য দেখতে পারল না ইয়াসমিন বেগমকে। কেউ আর বাতাসির মাথায় তেল দিয়ে দিবে না, আদর করে বুকে জড়িয়ে ধরবে না, কপালে গালে চুমু খাবে না। সবাই এখন কষ্ট দিলে স্বস্তি খুঁজবে কার কাছে? বাতাসি। ইয়াসিন কান্না শব্দ পেয়ে বলল, মানা করেছিলাম কিন্তু। বাতাসি কাঁদতে কাঁদতে জবাব দিল, আমার কথা জীবনেও শুনেনিও যে আপনার কথা শুনবে। আপনার আম্মাকে আল্লাহ কেন নিয়ে গেল? এত অপছন্দ আমাকে তার? আমার জন্যই আপনার আম্মা চলে গেল। না উনি আমাকে ভালোবাসতেন, আর না আল্লাহ ওনাকে নিয়ে যেত। আমার মৃত্যুর জন্য আমি দায়ী। আমি এত মৃত্যুর দায় আমার মাথার উপর। প্রথমে আব্বা, তারপর ভাইয়া, এখন আপনার আম্মা। এদিকে ইয়াসিন তার আম্মার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছে, অথচ প্রকৃতপক্ষে তাদের কেউ কি দায়ী? মৃত্যু তো আগে থেকেই লেখা থাকে। ইয়াসিন বাতাসির মাথায় হাত রাখলো। নিজেকে দোষী ভেবো না, দোষী অন্য কেউ। কে দোষী? আমি। বাতাসি চমকে উঠল। আপনি দোষী মানে? আপনি কি করে দোষী হন? রুমে যাও, রাত হয়েছে, কেঁদো না আর। বাতাসি আর এক মুহূর্ত থাকলো না, দৌড়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে মুখ চেপে কাঁদতে লাগলো। এই কথাটা যে তাকে কোনোদিনও শুনতে হবে ভাবতে পারেনি। নিজের মা তো মা না, যেন সৎমায়ের থেকেও নিকৃষ্ট, অথচ মায়ের মতো শাশুড়ি ওনার মৃত্যু মানতে পারছে না। যদি জানতো আর কোনোদিনও বাতাসি তাকে দেখতে পারবে না, তাহলে বাতাসি সেদিন ইয়াসিনের সাথে চলে আসতো না। সারা রাত বাতাসির কাঁদতে কাঁদতে পার হলো। অপর ঘরে ইয়াসিন সারা রাত কাটলো নির্ঘুম, সে একই ভঙ্গিতে বসে থেকে। রাত তখন আনুমানিক 11টা বাজে। এজওয়ান সন্ধ্যায় ঘুম দিয়েছিল, সেই ঘুম ভেঙেছে কেবল। কফির দরকার তার। সারা রুমে চোখ বুলিয়ে দেখলো তরিকুলের বেটি নেই। বেয়াদব মার্কা বউ একটা। এজওয়ান কফির জন্য রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটতে লাগলো। মাথা ঝিমঝিম করছে। আকস্মিক ইব্রাহিমের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় কিছু অশ্লীল শব্দ শুনে আপনা আপনি দাঁড়িয়ে যায়। তাদের কথোপকথনগুলো এমন, আহ ব্যথা পাচ্ছি তো, আস্তে ঢোকান না। আসতেই তো ঢোকাচ্ছে, খুব ছোট সেজন্য ঢুকছে না। তেল ইউজ করে ঢোকাবো? যা ইচ্ছে হয়, যেটা মনে চাই সেটা দিয়ে চেষ্টা করুন। ভালো লাগছে না আর এই যন্ত্রণা। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা এজওয়ানের মাইন্ড নষ্ট হয়ে গেল। ছি, তার বড় ভাই এসব কি করছে? বউ না প্রেগনেন্ট? আর সাউন্ডপ্রুফ রুমে যেতে পারলো না এজওয়ান। বাহির থেকে বিরক্ত হয়ে বলল, কিসব অশ্লীল কাজকর্ম করছো ভাই বউ? বউ না প্রেগনেন্ট? একটু কন্ট্রোলে থাকতে পারো না? অকাজ করছো বাথরুমে, আর আর আমি দরজার বাইরে থেকে শুনতে পাচ্ছি এইসব ফাকিং মার্কা শব্দ। যত সব টু মাচ।
অশ্লীল বেহায়াপনা, নির্লজ্জ কথাকার। ইব্রাহিম চমকে উঠল এজওয়ানের কথা শুনে। কী সব আবল তাবল বকছিস বাহিরে দাঁড়িয়ে? ভেতরে আয়, তোর চেহারাটা দেখি আমি। এজওয়ান অবাকে চরম পর্যায়ে চলে গেল। আবার আমাকে ডাকছো তুমি? বেহায়া পুরুষ, একদম আমাকে ডাকবে না, আর একটা শব্দ করবে না তোমার জামাই বউ। আমি বলে হালকা মাইন্ড করছি, অন্য কেউ হলে খবর হয়ে যেত তোমাদের। আবার দরজাটাও আটকাওনি, খোলা রেখে অশ্লীল কাজকর্ম করছো। আমি ঢুকে পড়লে মান সম্মান খেয়ে নিতাম না তোমাদের? বেয়াদব ছেলে, ভেতরে এসে সাহায্য কর আমাকে। ঢুকছে না কেন? এত ছোট তো হওয়ার কথা নয়। ছোট ভাইকে কিভাবে বলছো এসব? আবার সাহায্য করছো? ছি গজব, নাজির হোক তোমার ওপর। তেল উইস না করতে চাইলা, তুমি বরং তেল উইস করে ঢুকাও। তেল নেই রুমে, তুই এনে দে তো। অনেকক্ষণ হলো চেষ্টা করছি, ঢুকছেই না বান্দা। উর্মিও ব্যথা পাচ্ছে। এজওয়ানের মায়া হলো, যেতে যেতে বলল, বৌজি প্রেগনেন্ট মনে ছিল না এটা? এজওয়ান বিরক্তির সহিত রান্নাঘর থেকে একটা খাঁটি সরিষার তেলের বোতল এনে বলল, এনেছি, দিব কি করে? দরজা তো খোলাই আছে, ঠেলে ঢোক। এজওয়ান দ্বিধায় পড়ে গেল। সে ভেতরে যাবে। কি হলো তে? এজওয়ান দরজা ঠেলে রুমে প্রবেশ করে সরিষার তেলের বোতলটা বাড়িয়ে দিতে দেখে ইব্রাহিম উর্মির হাত ধরে হাতে চুরি ঢোকানোর চেষ্টা করছে। সাথে সাথে 360 ভোল্টেজের ধাক্কা খায়। এত বড় মিসআন্ডারস্ট্যান্ডিং, কিন্তু তারা যেভাবে কথাবার্তা বলছিল সেখানে ওসব ভাবনাই তো আসবে মাথায়। এজওয়ানের মাইন্ডের দোষ কি? এজওয়ান একবার সরিষার তেলের দিকে তো আরেকবার ইব্রাহিম আর উর্মির দিকে তাকাচ্ছে। চুরি ঢোকানোর জন্য তেল চায় কে ভাই? ইব্রাহিম তেলটা নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়ে বলে। দে। এজওয়ান শব্দ করে তেলের বোতলটা টেবিলে রেখে বলল, তেল ইউজ করে চুদি ঢুকাতে চায় কে ভাই? সাবান ইউজ করলেই তো হতো। মেয়ে হলে কেমন তুমি? সামান্য কমন সেন্স নেই। কোথায় কোন জিনিস ইউজ করতে হয়, আবার কোথায় কোন শব্দ। আসলেই তো সাবান ইউজ করলেই তো হয়ে যেত। ইব্রাহিম ওয়াশরুম থেকে সাবান আনলো। আমার মাথাতেই আসেনি সাবানের কথা। এজওয়ান চলে যেতে যেতে বলল, কমন সেন্সের অভাব তোমার, আমার থেকে ধার নিও। তেলের বোতলটা তো নিয়ে যা। এজওয়ান পিছু ফিরল, ফের ঘুরে এসে তেলের বোতল নিয়ে চলে গেল। উর্মি রাগী গলায় ইব্রাহিমকে বলল, আমি আপনাকে গরুর ভুঁড়ি আনতে বলেছিলাম, আর আপনি চুরি নিয়ে এসে যন্ত্রণা দিচ্ছেন আমাকে। এনেছেন সেটা আবার 12 ডজন চুরি, যা সাইজে ছোট। এই চুরিগুলো পড়বে কে? একটা ঢোকাতেই যুদ্ধ করতে হচ্ছে। আমি তো চুরিই শুনলাম। আচ্ছা ঠিক আছে, এনে দিব গরুর চুরি। আর চুরি আরেক বক্স এনে দিব, সমস্যা নেই। এখন এটা পরিয়ে নেই কিছুক্ষণের জন্য, তারপর আর পড়তে হবে না। ইব্রাহিম দুহাতে চুরি পরিয়ে দিল। হাতে পরানো তো ঠিকঠাকই লাগছে, তাহলে ঢোকানোর সময় চুরি তুই এত নাটক করলি কেন? এজওয়ান নিচে যাওয়ার পথে হুট করে মাহির সাথে ধাক্কা খেলো। মাহি বিরক্ত হয়ে বলল, চোখ কি কপালে নাকি? কপালই আমার চোখ। চোখের জায়গায় এনে চোখটা লাগান। লাগিয়ে দাও, তোমার এত মায়া লাগলে। বেয়াদব। আমি বেয়াদব, তাতে তোমার সমস্যা? বেয়াদব না হলে কি আর ওসব ভাবি? লাস্টের কথাটা বিড়বিড় করে বলল এজওয়ান। বেয়াদব মাহি শুনে ফেলল তা। কি ভেবেছেন? বলা যাবে না, বললে আমাকে খারাপ ভাববে। খারাপ তো সবসময় ভাবি। সেজন্য তো বলবো না। এখন তোদের কুলে বেটি, এক মগ কফি এনে দাও। আমি এখন নিচ থেকে আসছি, আর যেতে পারবো না। নিজে গিয়ে নিয়ে আসুন। একটু এনে দাও না, দেখো রফিক বানিয়ে রাখছে। রফিককেই বলুন না নিয়ে আসতে। এত তর্ক কেন করছো? একদম থাপ্পড় দিয়ে এক পাশে দাঁত আরেক পাশে এনে দেব। যাও নিয়ে আসো, তোমার সাথে খেলবো আমি। কি খেলবেন? আগে নিয়ে আসো, তারপর বলছি। ইন্টারেস্টিং খেলা এটা। খেলার সাথে তুমি পরিচিত, অ্যান্ড আই নো ইউ লাইক ইট। আর নাও, এই সরিষা তেলের বোতলটাও নিয়ে যাও। মাহি নিচে চলে গেল। রফিক কফি নিয়ে আসছিল মাহির সাথে। পথে দেখা হতে মাহি সেটা নিয়ে রুমে আসলো। মাহি রুমে আসা মাত্রই দেখে এজওয়ান ওয়াশরুমের দিকে যাচ্ছে। সেটা দেখে মাহি কফির মগটা টেবিলে রেখে বলল, কই যান? দেখছো না ওয়াশরুমে? ওয়াশরুমে যাচ্ছেন কেন? কি আশ্চর্য মানুষ, ওয়াশরুমে যায় কি করতে? তরিকুলের বেটি ওয়াশরুমে যা করে এজওয়ানও তো তাই করে। অজু করতে যাচ্ছি। আগে আমার কথার উত্তর দিয়ে যান। আপনি কি খেলতে চাইছেন আমার সাথে? এসে তারপর উত্তর দিচ্ছি। না, আগে উত্তর দিয়ে তারপর অজু করেন। না, আগে অজু করতে হবে, তারপর কি? তারপর খেলা স্টার্ট করতে হবে। মাহির কপালে দু ভাঁজ পড়ল। কি এমন খেলা খেলবেন আমার সাথে যেটা খেলার আগে অজু করতে হবে?
এজওয়ান এগিয়ে এসে মাহির কোমর চেপে ফিসফিস করে বলল, দরজা জানালা আটকে রুমের ভিতরে তোমার সাথে আজ বাসা খেলবো রে স্যাম। মাহি ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, অসভ্য ইতর লুচ্চা বেটা, কথায় কথায় শুধু শরীর চেপে ধরেন কেন? এজওয়ান মাহির ঠোঁটে একটা কড়া ডোজের চুমু খেয়ে তারপর ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে ওঠে। মাহি ওড়না দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলল, সব সময় শুধু জোর জবরদস্তি। আহা গো শোনা গো, জোর না করলে তুমি বোধ হয় নিজে থেকে করতে দাও বহু। আপনাকে আমি প্রচণ্ড রকমের ঘৃণা করি। আমার মনে আপনাকে নিয়ে ঠিক কতটা ঘৃণা জমে আছে তা যদি দেখতে পেতেন তাহলে লজ্জায় কাছেই আসতেন না। এজওয়ান দাঁড়িয়ে গেল। সে কথা শুনে মুখটাকে সিরিয়াস ভঙ্গিতে এনে বলল, আসলে ঘৃণা পরিমাপ এত যে আমি লজ্জা পাবো? নিঃসন্দেহে। তাহলে তো আমি তোমার মনের ভিতরে একবার ঘুরে আসতে চাই। আমায় কতটা ঘৃণা করো সেই কথাটা জানতে চাই। ঘৃণা করার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই। যদিও আমার লজ্জা শরম নাই বললেই চলে। অবশ্যই ঢুকে খোঁজ করে দেখুন, পরিমাণটা আকাশচুম্বী। ঠিক আছে, ওয়াশরুমে যখন যেতেই দিবে না তাহলে ড্রিল মেশিন দিয়ে তোমার বুকটা ফুটা করে দেখার চেষ্টা করি, কি বলো? দেখুন। এজওয়ান স্টোর রুম থেকে ড্রিল মেশিনটা এনে মাহির একটা ছবি ড্রয়ার থেকে বের করে সেই ছবির বুকের অংশটা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করলো। মাহি জিজ্ঞাসা করলো, কি দেখতে পেলেন? অনুভূতি কেমন? একদম সলিড। তোর কিনা তুই ধুয়ে ধুয়ে পানি খা। তোর এই মনের জন্য আমার ভালোবাসার জায়গা লাগবে না। নর্দমা দিয়ে ভরা তোর বুক, সেই নর্দমায় আমার নাম লিখে রাখছিস। লাভ স্পেট হার্ডেন না লিখে। শয়তানের নানি। ইউ শয়তানের নানা? জি, এবার শয়তানের আম্মাকে আনার চেষ্টা করুন ম্যাডাম। নানা নানির জীবনে সে না আসলে নাতি নাতনির মুখ দেখবো কি করে বলুন? মাহির মুখ ঝামটা মেরে ঘুমাতে চলে গেল। পরের দিন মেহরিন আর সোলেমান কলেজে এসেছে। মেয়েগুলোর মুখগুলো এখন দেখার মতো। বারবার ঘুরে ঘুরে মেহরিনকে দেখছে। নিকাবে নিচে থাকা মুখটা দেখতে চাইছে। এক মেয়ে এসে বলল, তুমি সোলেমান স্যারকে কিভাবে পটালে মেহরিন? রিলেশন ছিল তোমাদের? প্রেমের বিয়ে নিশ্চয়ই। মেহরিন তপ্ত শ্বাস ফেলল। মেয়েগুলো এখনো সোলেমান সোলেমান করছে। জি না, তোমাদের বাপ সমতুল্য মামা চাচার সাথে আমার রিলেশন করে বিয়ে হয়নি, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। কথাটা শুনে মুখ ভার হয়ে গেল। সোলেমান ক্লাসে আসার পর মেয়েগুলোর মুখ আরো থমথমে হয়ে গেল। দুঃখের ঠেলায় বেড়া বিবাহিত, এটা মানতে কি যে কষ্ট হচ্ছে। সোলেমান যখন হোয়াইট বোর্ডে পড়া বোঝাতে ব্যস্ত তখন মেয়েগুলো পড়ার দিকে ফোকাস না করে হাঁ করে সোলেমানকে দেখছে। সোলেমান পেছন দিকে ফিরে সেটা বুঝতেই বলে উঠল, মুখ বন্ধ করো হাবাতের দল, মশা ঢুকে যাবে। বেলেহাজ মেয়েগুলো লজ্জা পেল। কি অদ্ভুত, নিজে যে পাংপুং করে হ্যান্ডসাম সেজে আসে তার বেলায় কিছু না, আর তারা তাকালেই যত দোষ। অপমান করে আর তাকালো না তারা, হাঁ করে তবে আর চোখে দেখলো। কলেজ ছুটির শেষে মেহরিন ক্লাস থেকে বের হয়ে দেখলো সোলেমান এখনো বের হয়নি অফিস কক্ষ থেকে। ফোন চেক করে দেখলো সোলেমান মেসেজ পাঠিয়ে রেখেছে। মেহরিনকে ভবনের সামনে দাঁড়িয়ে থাকতে বলল। মেহরিন অপেক্ষা করলো। সোলেমান 5 মিনিট পরে সে মেহরিনের হাত ধরে হাঁটা ধরলো। মেহরিনের ক্লাসের মেয়েগুলো কলেজ ছুটি শেষে মাঠে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল। কথা বলার সময় হুট করে পাশে তাকাতেই মেহরিনা সোলেমানকে হাত ধরাধরি করে হাঁটতে দেখে কষ্টে বুকটা ফেটে যেতে লাগলো। হিংসা হচ্ছে মেহরিনকে। তাদের মধ্যে একজন মুখ ভেঙচি মেরে বলল, এই বুইড়া বয়সে কুচি বউ নিয়ে কত ঢং দেখেছিস, হাত ধরে হাঁটছে আবার। সোলেমান চলতি পথে হালকা তাদের কথা শুনতে পেল, সাথে সাথে হাঁটা থামিয়ে দিয়ে ঘাড় বেঁকিয়ে পাশে তাকিয়ে বলল, কি বললে তোমরা? মেয়েগুলো সোলেমানের গলা শুনে চমকে উঠলো। আমতা আমতা করে বলল, কিছু বলিনি তো আমরা স্যার। সোলেমান হাত ঘড়িতে সময় দেখে বলল, কিছু তো একটা বলেছো, আমার কানে এসেছে। এখন ঝটপট বলো, কি বলেছো তোমরা? মেয়েগুলো ইচ্ছের বিরুদ্ধে গিয়ে হাসার চেষ্টা করে বলল, আপনাদের জুটিটা অনেক সুন্দর স্যার, এমন জুটি আর দুটো হয় না। তারপর? আমরা তো আপনার মতো বাপ সমতুল্য একটা স্বামী ডিজার্ভ করি স্যার। সোলেমান এই কথা শুনে চলে যেতে যেতে বলে গেল, পিটি এসে দেখাচ্ছ মামুনিরা, পড়াশোনা করা বাদ দিয়ে অমুক তমুকের স্বামীর মতো স্বামী ডিজার্ভ করা বের করছে। পাস কিভাবে করো আমি দেখবো এবার। মেয়েগুলো চমকে উঠলো সে কথা শুনে। আসলে কি ইচ্ছে করে ফেলে দিবে? স্যার আমাদের ফেল দিবে রে। ধুর, আমরা এত খারাপ স্টুডেন্ট নাকি যে ফেল করব? আর যদি আমাদের ফেল দেয় ওহের বউয়ের পাশ দিয়ে দেখুক না, প্রিন্সিপালের কাছে গিয়ে নালিশ দিব।
বলবো বৈষম্যের শিকার হয়েছি আমরা, ইচ্ছে করে ফেল দিয়েছে আমাদের। তার বউকে আগে থেকেই প্রশ্ন দিয়ে রাখছিল, সেজন্য পাশ করছে, তখন মজা বুঝবে উনি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।